আমার নাম আকাশ। আর আমার ছোটবেলার কথা মনে পড়লে এখনো মনটা একটু আনচান করে। তখন আমার বয়স ৭৮ হবে। বাবা মা আমাকে নিয়ে কাকার বাড়ি যেতাম। কাকার বাড়িটা ছিল একতলা, ছোট্ট একটা উঠোন আর পিছনে একটা আম গাছ। আমি আর আমার কাকাতো বোন রিমা তখন সবে ৩৪। সারাদিন উঠোনে দৌড়াদৌড়ি করতাম, কখনো আম গাছের নিচে লুকোচুরি খেলতাম, কখনো কাকিমার হাতের পিঠে খেয়ে দুজনে একসঙ্গে দুষ্টুমি করতাম। রিমা ছিল দারুণ দুষ্টু। কাকিমা আমাদের দুষ্টুমি হাসি মুখে দেখতেন। মাঝে মাঝে বলতেন, আকাশ, রিমাকে এত আদর করিস না, মাথায় উঠে যাবে। কাকাও হাসতেন, তবে তিনি বেশিরভাগ সময় ব্যস্ত থাকতেন। তার ছোট্ট দোকান নিয়ে আমার ছোটবেলার সেই হাসি খুশির দিনগুলো যেন একটা স্বপ্নের মতো ছিল। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল যখন আমার বয়স ১৩ বছর। সেদিনটা এখনও আমার মনে ঝকঝকে স্পষ্ট। বর্ষার একটা দুপুর, আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা। বাবা মা কলকাতা থেকে হালি শহরে কাকার বাড়িতে আসছিলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি তখন আমাদের পুরনো বাড়িতে একটা প্রতিবেশীর কাছে ছিলাম। বাবা একটা সেকেন্ড হ্যান্ড মারুতি গাড়ি কিনেছিলেন কিছুদিন আগে, আর সেই গাড়িতেই তারা আসছিলেন। কিন্তু পথে বৃষ্টির জন্য রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল। শুনেছিলাম বাবা গাড়ি চালাচ্ছিলেন, আর মা পাশে বসে গান শুনছিলেন। হঠাৎ একটা ট্রাক তাদের গাড়ির সামনে এসে পড়ে। বাবা ব্রেক করার চেষ্টা করেছিলেন, কিন্তু পিচ্ছিল রাস্তায় গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকের সঙ্গে ধাক্কা লাগতেই গাড়িটা দুমড়ে মোচড়ে যায়। পুলিশ পরে বলেছিল, দুর্ঘটনাটা এত ভয়ানক ছিল যে বাবা মা দুজনেই ঘটনাস্থলেই মারা যান। আমাকে যখন খবরটা দেওয়া হলো, আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। আমার মাথায় কিছুই ঢুকছিল না। আমার সেই ছোট্ট দুনিয়াটা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। আমার বুকের মধ্যে যেন একটু শূন্যতা তৈরি হয়েছিল। প্রতিবেশী আন্টি আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, কিন্তু আমার চোখ দিয়ে এক ফোঁটা জলও বেরোল না। আমি শুধু চুপ করে বসেছিলাম। মনে হচ্ছিল আমি একটা স্বপ্ন দেখছি, যেখান থেকে জেগে উঠলেই আবার বাবা মাকে দেখতে পাব। কিন্তু সেই স্বপ্ন আর ভাঙল না। বাবা মায়ের শেষকৃত্যের সময় আমি হালি শহরে কাকার বাড়িতে গিয়েছিলাম। কাকা আমাকে বুকে জড়িয়ে বলেছিলেন, আকাশ, তুই চিন্তা করিস না, আমরা আছি তোর সঙ্গে। কিন্তু কাকিমার মুখে তখনও সেই হাসিটা ছিল না, যেটা আমি ছোটবেলায় দেখতাম। তিনি চুপচাপ সব কাজ সামলাচ্ছিলেন, কিন্তু আমার দিকে তাকালে তার চোখে একটা অদ্ভুত। তো দেখতাম বাবা মা চলে যাওয়ার পর আমার আর কোথাও যাওয়ার জায়গা ছিল না। আমাদের পুরনো বাড়িটা ভাড়ায় দেওয়া হয়েছিল, আর সেই টাকায় আমার পড়াশোনা চলত। টাকা আমাকে বললেন, আকাশ, তুই এখন থেকে আমাদের সঙ্গে থাকবি। আমি তখন ১৩ বছরের কিশোর, মনের মধ্যে দুঃখ আর অভিমান নিয়ে কালী শহরে কাকার বাড়িতে চলে আসি। কাকার বাড়িটা ছিল সেই একতলা বাড়ি, তবে এখন আর আগের মতো উঠোনে আম গাছের ছায়ায় খেলার দিন ছিল না। বাড়িটা একটু জরাজীর্ণ হয়ে গিয়েছিল, দেয়ালে স্যাঁতস্যাঁতে দাগ। আর কাকার দোকানের ব্যবসাও তেমন ভালো চলছিল না। প্রথম কয়েক মাস কাকা আমার সঙ্গে খুব যত্ন নিয়ে কথা বলতেন। তিনি আমাকে তোলে যে ভর্তি করে দিলেন, আমার জন্য বইপত্র কিনে দিতেন। কিন্তু কাকিমার ব্যবহার আমাকে ক্রমশ অস্বস্তিতে ফেলত। তিনি আমাকে দেখলেই যেন মুখ গোমড়া করে ফেলতেন। আমি যখন ঘরে ঢুকতাম তিনি চুপ করে যেতেন বা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়তেন। একদিন রাতে খেতে বসে আমি বললাম, কাকিমা, আজ মাংস রান্না করেছ তো? তিনি আমার দিকে তাকিয়ে একটু থেমে বললেন, আকাশ, এখন তো তুই বড় হচ্ছিস, আমাদেরও তো সংসার চালাতে হয়। প্রতিদিন মাংস খাওয়া যায় নাকি? তার গলার স্বরে একটা তীক্ষ্ণতা ছিল, যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি। আমার বুকের মধ্যে যেন কেউ ছুরি চালিয়ে দিল। আমি চুপ করে মাথা নিচু করে ডাল ভাত খেয়ে উঠে গেলাম। আমি বুঝতে পেরেছিলাম আমি এই বাড়িতে অতিথি, কোনো স্থায়ী জায়গা আমার এখানে নেই। রিমার সঙ্গে আমার সম্পর্ক ধীরে ধীরে বদলে গেল। ছোটবেলায় যে রিমা আমার পিছু পিছু ঘুরত, আমার শার্ট ধরে টানত, সে এখন একটু বড় হয়েছে। তখন তার বয়স নয় ১০ বছর হবে। সে আর আগের মতো আমার সঙ্গে দুষ্টুমি করত না। আমি যখন তাকে কিছু বলতে যেতাম, সে লাজুক হাসি দিয়ে চুপ করে থাকত। একবার আমি তাকে বললাম, রিমা, চল উঠোনে গিয়ে লুকোচুরি খেলি। সে শুধু মাথা নেড়ে বলল, না আকাশদা, আমার পড়া আছে। তার চোখে একটা দূরত্ব ছিল, যেন সে আমাকে এড়িয়ে চলছে। আমি বুঝতে পারিনি এটা তার লজ্জা না, কাকিমার প্রভাব। কাকিমা মাঝে মাঝে রিমাকে বলতেন, তুই আকাশের সঙ্গে বেশি মিশিস না, ও এখন বড় হয়েছে। এই কথাগুলো আমার কানে এসে পৌঁছাত, আর আমার মনে হতো আমি এই বাড়িতে একা হয়ে যাচ্ছি। রিমার এই দূরে সরে যাওয়া আমাকে আরও একা করে দিল। একদিন আমি ঠিক করলাম আমি আর এখানে থাকব না। আমার পড়াশোনার জন্য বাবা মায়ের বাড়ির ভাড়ার টাকা আসত,
আর আমি একটা ছোট্ট চাকরির জন্য আবেদন করেছিলাম। কলেজ শেষ হওয়ার পর আমি কলকাতায় চলে আসার সিদ্ধান্ত নিলাম। কাকাকে বললাম, কাকা আমি এখন নিজের পায়ে দাঁড়াতে চাই। কাকা একটু দুঃখ পেলেন, কিন্তু বললেন, ঠিক আছে আকাশ, তুই যা ভালো বুঝিস। কাকিমা কিছু বললেন না, শুধু মাথা নাড়লেন। আমি বুঝলাম তিনি হয়তো খুশি হয়েছেন যে আমি চলে যাচ্ছি। রিমা আমার দিকে তাকিয়েছিল, তার চোখে একটা কথা ছিল, কিন্তু সে মুখে কিছু বলল না। আমি আমার ব্যাগ গুছিয়ে অজানার উদ্দেশ্যে রওনা দিলাম। আর পিছনে ফেলে এলাম সেই বাড়ি যেখানে আমার ছোটবেলার স্মৃতি ছিল। শহরে পা রাখার প্রথম দিনগুলো ছিল যেন একটা দুঃস্বপ্ন। আমার কাছে থাকার জায়গা ছিল না। প্রথম রাতটা আমি শহরের একটা বাসস্ট্যান্ডের বেঞ্চে কাটিয়েছিলাম। রাতে ঠান্ডা বাতাস আমার শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল, আর পাশ দিয়ে বাসের হর্ন আর মানুষের হাতটাক আমার মাথায় হাতুড়ি পিটছিল। আমার পকেটে কিছু টাকা ছিল, তাই দিনের বেলা একটা পুরনো পান বিডির দোকানে গিয়ে চা আর 2টা পাউরুটি খেয়ে পেট ভরালাম। কিন্তু রাত হলেই আমার বুকের মধ্যে ভয় ঢুকে যেত, কোথায় ঘুমোবো, কিভাবে বাঁচব। আমার মাথায় বাবা মায়ের সেই দুর্ঘটনার দৃশ্য ভেসে উঠত, আর আমি নিজেকে বোঝাতাম, আকাশ তুই একা নস, তুই পারবি। কয়েকদিন পর আমি শহরের একটা বস্তিতে আশ্রয় পেলাম। একটা ছোট্ট টিনের চালের ঘর, যেখানে আরও 6-7 জন মানুষের সঙ্গে আমাকে থাকতে হতো। ঘরটা ছিল অন্ধকার, দেয়ালে স্যাঁতসেঁতে দাগ, মেঝেতে শুধু একটা পাতলা প্লাস্টিক পাতা। গরমে ঘরের ভিতরটা যেন উনুন। আর বর্ষায় টিনের চাল দিয়ে টপ টপ করে জল পড়ত। ঘরের এক কোণে একটা ভাঙা ল্যাট্রিন, যেখানে গিয়ে মুখে কাপড় চাপা দিয়ে কোনো মতে প্রয়োজন মেটাতে হতো। বস্তির গন্ধটা ছিল অসহ্য। নোংরা ব্রেনের দুর্গন্ধ, পচা খাবারের গন্ধ আর মানুষের ঘাম মেশানো একটা ভ্যাপসা আবহাওয়া। রাতে ঘুমোতে গেলে পাশের লোকের শ্বাসের শব্দ, কারোর গোঙানি আর বাইরে কুকুরের ডাক আমাকে জাগিয়ে রাখত। আমার মনে হতো আমি যেন কোনো জেলখানায় বন্দী। কয়েক মাস পর আমি একটা নির্মাণ সাইটে কাজ পেলাম। সেখানে ইট বহন, সিমেন্ট মেশানো আর ভারী জিনিস তুলতে হতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার হাতে ইটের ধুলো, কাঁধে ব্যথা আর পিঠে সিমেন্টের বস্তার চাপ। আমার হাতে কড়া পড়ে গিয়েছিল, আঙুলগুলো ফেটে রক্ত জমত, কিন্তু আমি থামিনি। সাইটের অন্য শ্রমিকদের সঙ্গে আমি মিশতে চেষ্টা করতাম। তাদের মধ্যে ছিল রমেশ, একজন মাঝবয়সী শ্রমিক, যে সারাদিন কাজের ফাঁকে গান গাইত আর রাতে মদ খেয়ে চিৎকার করত। আর একজন ছিল শ্যামল, যে তার গ্রামের বউয়ের কথা বলতে বলতে কাঁদত। আমি তাদের সঙ্গে হাসতাম, কিন্তু মনের মধ্যে একটা শূন্যতা ছিল। আমার কেউ ছিল না, কেউ আমার জন্য অপেক্ষা করত না। নির্মাণ সাইটে আমার পরিচয় হলো মিনার সঙ্গে। মিনা ছিল সেখানে খাবার বানানোর কাজের মহিলা। তার শ্যামলা শরীর, ঘামে ভেজা শাড়ি আর তার হাসি আমার মনে একটা অদ্ভুত টান তৈরি করত। তার বয়স 30-এর কাছাকাছি। আমার চোখ বারবার সেদিকে চলে যেত। সে মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে হাসত, বলতো, আকাশ তুই এত কষ্ট করিস কেন, একটু হাসিস না। তার কথায় আমার মনে একটা উষ্ণতা জাগত, যেন এই শহরে আমার জন্য কেউ একটু মায়া দেখাচ্ছে। আমি তার দিকে তাকালে কেমন একটা টান অনুভব করতাম, কিন্তু আমি নিজেকে সামলাতাম। বস্তির জীবন আমাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল। টিনের চালের ঘরে গরমে আমার শরীর ঘামে ভিজে যেত, আর বর্ষায় ছাদ দিয়ে জল পড়ত। ঘরের এক কোণে ভাঙা ল্যাট্রিন, যেখানে গিয়ে মুখে কাপড় চাপা দিয়ে কোনো মতে ব্যবহার করা যেত। রাতে পাশের রুমমেটদের চেঁচামেচি, কুকুরের ডাক আর নোংরা ড্রেনের গন্ধ আমাকে জাগিয়ে রাখত। শহরের বস্তির সেই দিনের চালের ঘরে আমার জীবন যেন একটা অন্ধকার গুহায় বন্দী হয়ে গিয়েছিল। একদিন রাতে আমার শরীরে জ্বর এলো, শরীর কাঁপছিল, মাথা ঝিমঝিম করছিল, আর আমার বুকের মধ্যে যেন একটা ভারী পাথর চেপে বসেছিল। আমার পকেটে ডাক্তার দেখানোর টাকা ছিল না। বস্তির সেই নোংরা ঘরে, যেখানে দেওয়ালার স্যাঁতস্যাঁতে দাগ আর মেঝেতে পাতলা প্লাস্টিক পাতা ছিল, আমি শুধু একটা পুরনো প্যারাসিটামল গিলে কোনো মতে শুয়ে পড়লাম। জ্বরের ঠান্ডায় আমার হাত কাঁপছিল। আমার মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি। মিনা সেদিন বিকালে আমাকে দেখতে এসেছিল নির্মাণ সাইটে। তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। তাকে দেখে আমার মনে একটা নিষিদ্ধ টান তৈরি করেছিল। সে আমার ঘরে ঢুকে আমার কপালে হাত দিয়ে বলল, আকাশ তোর এত জ্বর কেন, আমাকে বলিসনি। তার হাতের স্পর্শ আমার অদ্ভুত লাগছিল। মিনা আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তার শাড়ি একটু অগোছালো হয়েছিল, মনে হচ্ছিল কিছু একটা করা দরকার। কিন্তু হঠাৎ মিনা আমার হাত সরিয়ে দিল। তার চোখে একটা ভয় মিশে গেল। সে ফিসফিস করে বলল, আকাশ এটা ঠিক না, আমার স্বামী আছে। আমার মনটা ভেঙে গেল। আমি জ্বরের ঘোরে তার দিকে তাকিয়ে বললাম, মিনা আমি তোকে চাই। সে মাথা নিচু করে চুপ করে রইল। তারপর উঠে চলে গেল। তার শাড়ির খুসখুস শব্দ আমার কানে বাজতে লাগল,
আর আমার মনে একটা অপমানের ঝড় বয়ে গেল। একদিন মিনা আমাকে বলল, আজ আমার বাড়িতে চল, তোকে ভাত খাওয়াবো। আমি অবাক হলাম, কিন্তু তার হাসি দেখে না বলতে পারলাম না। মিনার বাড়ি ছিল বস্তিরই একটা ছোট্ট ঘর। ঘরটা ছিল ছোট্ট, ভাঙাচোরা দেয়ালে স্যাঁতস্যাঁতে দাগ, মেঝেতে একটা পুরনো প্লাস্টিক পাতা। ঘরের মধ্যে ঘাম, রান্নার গন্ধ আর বাইরের নোংরা ড্রেনের দুর্গন্ধ মিশে একটা ভ্যাপসা আবহাওয়া তৈরি হয়েছে। মিনা আমাকে একটা ভাঙা চেয়ারে বসিয়ে নিজের হাতে ভাত, ডাল আর একটু মাছের ঝোল বানিয়েছিল। ঘরে প্রচণ্ড গরম থাকায় মিনা অনেক ঘেমেছিল, যার ফলে অনেক অদেখা জিনিস দেখা যাচ্ছিল। আমার চোখ বারবার সেদিকে চলে যাচ্ছিল। আমি মনে মনে অনেক কিছু ভাবছিলাম। মিনার সাথে গল্প করতে 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 বুঝতে পারলাম তার স্বামী নেশা করে বেড়ায়, কোনো রোজগার করে না। এদিকে মিনার টাকায় ঘুরে বেড়ায়, যে কারণে মিনা অনেক একাকিত্ব বোধ করছিল। নিজের মনের সুখ কারো কাছে পাচ্ছে। সুযোগ বুঝে আমি মিনাকে বললাম, আমি তোর সাথে আছি, তোর যা রাখবে আমি তোকে দিব। ধীরে ধীরে আমাদের মাঝে দূরত্ব কমতে থাকে। বস্তি ঘরের মধ্যে অনেক কিছু ঘটতে থাকে। আমাদের মাঝে সারারাত ওর সাথে সময় কাটিয়ে বাড়ি ফিরে যায়।